26শে জানুয়ারির শুভেচ্ছা জানবেন। সকালের যে ভিডিওটা আমি এপিক কার্ড কেন্দ্রিক আপলোড করেছিলাম, সেটা যে মানুষের উপকারে আসছে তা ভিডিওটা ভিউজ এবং কমেন্ট সেকশন দেখে আমি বুঝে গিয়েছি। সেই কমেন্ট সেকশনে গিয়ে অনেকগুলো খুবই গুরুতর প্রশ্ন আমি তুলেছি, সেগুলোর উত্তর এখানে দেওয়ার চেষ্টা করছি এবং সেই সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের দিয়ে রাখি। নো ম্যাপিং যতগুলো কেস ছিল, অর্থাৎ যাদের কোনো লিঙ্কেজ দেখানো পসিবল হয়নি, তাদের 5জন গ্রামবাসী বা পরিচিত এবং বিএলও ডিক্লারেশনের মারফত তাদের কেসগুলো সলভ হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের আবেদনপত্রটা জমা পড়ে গিয়েছিল। এবার ভাববেন না যে সমস্যা এখানেই সমাপ্তি, কারণ এই নো ম্যাপিং কেসগুলোর বিএলও এবং 5জন পরিচিত ডিক্লারেশন দেওয়ার পর এগুলোর কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হবে। অর্থাৎ কিনা এই ডিক্লারেশনটা তো যে কেউ দিতে পারে, তার সত্যতা যাচাই করার জন্য ফিল্ড ভেরিফিকেশন রিপোর্ট এর জন্য আপনার কাছে কিন্তু আবার ফিরে আসবে। এই সম্পর্কিত মেসেজ আমার কাছে এসেছে, আপনাদের আমি স্ক্রিনশট দেখাবো, মেসেজটা পড়ে শোনাচ্ছি এবং সমাধান বলে দিচ্ছি। এই ফিল্ড ভেরিফিকেশন রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরিপূর্ণ না হলে কিন্তু তালিকায় নাম থাকবে না। অতএব গুরুত্ব সহকারে শুনুন যাদের নো ম্যাপিং ছিল। আগে মেসেজটা শুনুন, আপনাদের সকলের ওই একই সমস্যা হবে। মেসেজটা আমাকে করেছে রাজদীপ দেবনাথ। মেসেজটা হলো, মায়ের নো ম্যাপিং হিয়ারিং হয়েছিল, 4th পাস টিসি, স্বামীর 1983 সালের এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড জমা করেছিলাম। ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট এসেছে, 5জন ডিক্লারেশন প্লাস বিএলও ডিক্লারেশন দিয়েছিলাম। এবার ফিল্ড ভেরিফিকেশান রিপোর্ট জমা করতে কি কি ডকুমেন্টস দেব। আপনাদেরও যারা নো ম্যাপিং ছিলেন, 5জন পরিচিত এবং বিএলও ডিক্লারেশন দিয়েছিল, তাদের ক্ষেত্রে ওই একই জিনিস প্রযোজ্য। এই রাজদীপ দেবনাথ দাদা যেটা ডকুমেন্টস জমা আগে করেছিল, তার মানে ওই ডকুমেন্টসগুলি ওনার কাছে ছিল, সেই ডকুমেন্টসগুলোই দিয়েছে, ওগুলোই আবার দেবে। অর্থাৎ ক্লাস 4 পাস টিসি, তারপর রয়েছে আপনার স্বামীর 1983 সালের এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। যদি অন্য এক্সেস কোনো নথি থাকতো তাহলে এই কেসগুলো এতদূর আসতোই না, আগেই সলভ হয়ে যেত। বোঝা গেল? এবং আপনার এই যে ফিল্ড ভেরিফিকেশন বা ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট যেটা চেয়ে পাঠাচ্ছে, এটা অত্যন্ত জরুরি। কেউ সত্য তথ্য দিয়েছে না মিথ্যা তথ্য দিয়েছে এটা যাচাইয়ের ক্ষেত্রে। তা আপনাদের সকলের যারা নো ম্যাপিং ছিলেন, ফিল্ড ভেরিফিকেশনটা আসবে, তাই যতদূর পারেন নথি রেডি রাখুন। আধার কার্ডটা এক প্রকার এসেনশিয়াল নথি হিসেবে আপনি মনে করতে পারেন, এবং এর বাইরে আমি যতগুলো নথি বলেছি সেগুলো যদি পারেন অতি অবশ্যই জোগাড় করে রাখুন। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জাতীয় অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, প্রত্যেকটি প্রশ্ন প্রায় একই। প্রশ্নটা শুনুন, আপনার ক্ষেত্রে উত্তরটা একই হবে। আমার আগে হিয়ারিং হয়ে গেছে, নতুন নোটিশ এসেছে কি করে জানবো, এবং যদি আসে সেক্ষেত্রে কি ডকুমেন্ট দেখাবো। এই প্রশ্নটা আমাকে করেছে @অশোক নামে একজন দাদা। তো আপনাদের যে হিয়ারিং হয়ে গেছে, যাদের নো ম্যাপিংগুলো বা যে কোনো কেসে যদি আপনার হিয়ারিং হয়ে গিয়ে থাকে, আবার আপনার নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস এ নোটিশ ইস্যু হয়েছে কি না তা জানার জন্য তালিকা টাঙানো হয়েছে আপনার জিপি অফিসে, ব্লক অফিসে, তালুকাতে কিংবা ওয়ার্ডে। সেখানে বিএলও মারফত জেনে নিন কোথায় টাঙানো হয়েছে, সেখানে গিয়ে নামটা দেখে আসুন যদি পসিবল হয়, বা বিএলওকে জিজ্ঞেস করলেও হবে, উনি আপনার ব্যাপারটা জানেন। যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়ে থাকে উনি সবার আগে জানবেন, ওনাকে জিজ্ঞেস করুন ভদ্রভাবে, উনি অবশ্যই আপনাকে জানিয়ে দেবে যে আপনার নামে নতুন নোটিশ এসেছে কি না। এবার যদি এসে থাকে তাহলে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম আমি একটু আগে, সেগুলোই আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। অযথা আবার এখানে রিপিট করে ভিডিওটা লম্বা করতে চাইছি না। পরের প্রশ্ন আমাকে করেছে সত্যজিৎ দাস 0614। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। জানতে চেয়েছে এই যে বিএলও এবং গ্রামের বা পরিচিত 5জন মিলে যে ডিক্লারেশনটা দিচ্ছে, এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কে দেবে? কারণ ওই এলাকার বিএলও দিতে চাইছে না, ওই এলাকার বিএলও দিতে চাইবে না, এটাই স্বাভাবিক। যদি ওই মহিলার বিবাহ সাম্প্রতিককালে হয়ে থাকে, তাহলে ওনার জন্ম ওই বিএলও দেখেনি, জন্ম কোন দেশে হয়েছে সেটাও তিনি জানেন না, এ কারণে উনি দেবেন না। তাহলে ওনাকে এক্ষেত্রে ডিক্লারেশনটা আনতে হবে মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির এলাকার বিএলওর কাছ থেকে, প্রত্যেকটি মহিলার ক্ষেত্রে, যদি না নিজের নাম 2002-এর তালিকায় থাকে। যদি বাপের বাড়ির ওখান থেকে ডিক্লারেশন আনতে না পারে, তাহলে আপনার এলাকার বিএলও
খুব বড় জোর যে ডিক্লারেশনটা দিতে পারে সেটা হচ্ছে বিবাহ সূত্রে চিনি, এর বাইরে তিনি কিছু লিখতে যাবেন না, কারণ উনি যেটা বলছে সেটা সত্য এবং এক্ষেত্রে ডিক্লারেশন কিন্তু খুব একটা স্ট্রং হবে না। তাহলে বোঝা গেল মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির বুথ এলাকার বিএলও এবং 5 জন পরিচিতের ডিক্লারেশন মাস্ট। পরের প্রশ্নটি করছে নূরজাহান 29। প্রশ্নটি হলো, আমি এফিডেভিট করতে গিয়েছিলাম, ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট, কিন্তু আমার বিএলও এবং উকিল বলছে নোটারি করলেই হবে, আমি কি করব? এক্ষেত্রে আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনার এলাকার বিএলও যেটা বলছে সেটা মেনে চলুন। আপনার বিএলওই আপনাকে উদ্ধার করবে, আমি কিন্তু ওখানে গিয়ে আপনাকে উদ্ধার করতে পারবো না। আপনার বিএলও আপনার পাশে রয়েছে, উনি হয়তো জানেন যে আপনাকে এভাবে আমি উদ্ধার করতে পারবো বা এই ডকুমেন্টসগুলো ওখানে অ্যাকসেপ্ট করছে, অতএব উনি আপনাকে বলেছেন। এই ক্ষেত্রে আপনার এলাকার বিএলওর কথাই মেনে চলুন। প্রশ্ন করছেন ভালো কথা, উত্তরও দিচ্ছি ভালো কথা, কিন্তু আপনার বিএলওকেও গুরুত্ব দিন, ওনার কিন্তু ভূমিকা অনস্বীকার্য। পরের প্রশ্নটি করেছে হাকিম রাইয়ান OS 2YB। একটু প্রশ্নটা শুনুন, আপনারাও কিছু বোঝার চেষ্টা করুন। প্রশ্নটাতে জিজ্ঞেস করেছে রেলওয়ে সার্ভিসম্যানদের কি অসুবিধা হবে? বোঝাই যাচ্ছে হয় ইনি না হয় ফ্যামিলির কেউ হয়তো বা রেলওয়েতে চাকরি করে। তো উত্তরটা শুনুন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনেন? নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যামিলিকে লিঙ্কেজ প্রমাণ করার জন্য বলা হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্যামিলিকে। তাহলে রেলওয়ে সার্ভিসম্যানদের অসুবিধা হবে না? যদি গণ্ডগোল থাকে কেউ বাদ যাবে না, সবার অসুবিধা হবে। পরবর্তী প্রশ্নটি করেছে চেনামুখের অপেক্ষা। জানতে চেয়েছে অনলাইনে ডকুমেন্ট আপলোড করেছি, এখন কি হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে? অতি অবশ্যই সবাই জেনে রাখুন, প্রত্যেকটি লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে আপনি নিজে বিএলও মারফত এবং হিয়ারিংয়ে গিয়ে ডকুমেন্ট জমা করতে পারেন এবং আপলোড করতে পারেন। কিন্তু বাকি দুটো ক্ষেত্র, অর্থাৎ আপনি যদি নিজে ডকুমেন্ট আপলোড করেন এবং বিএলও আপনার ডকুমেন্ট আপলোড করে, সেক্ষেত্রেও আপনাকে ফিজিক্যালি সবাইকে গিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে, হিয়ারিং করে আসতে হবে। সকলের ক্ষেত্রেই বলছি, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। পরের প্রশ্নটি ডি ভৌমিক দাদা নামে একজন ভদ্রলোক করেছেন। উনি জানতে চেয়েছেন PSU আইডি রয়েছে এবং সেখানে ওয়াইফের নাম উল্লেখ রয়েছে, ওয়াইফের একটার বেশি ডকুমেন্ট নেই, সেটা আধার কার্ড। তাহলে আমার PSU আইডি যেটা ন্যাশনাল লেভেলের ডকুমেন্ট, এটা কি ওয়াইফের ডকুমেন্ট হিসেবে শো করা যাবে? এই আইডিটা হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন ডি ভৌমিক দাদার, তাহলে উনার ওয়াইফের ক্ষেত্রে এই নথি প্রযোজ্য নয়। উনার ওয়াইফের ক্ষেত্রে ওয়াইফের নামের নথি লাগবে। ওয়াইফ হিসেবে আমার ওয়াইফের নাম উল্লেখ থাকতেই পারে, কিন্তু সেটা ওয়াইফের নথি হিসেবে পরিগণিত হবে না। যদি আপনাদের ক্ষেত্রে এরকম কেস হয়, অর্থাৎ আপনার কোনো ডকুমেন্টে ওয়াইফের নাম থাকে, তার মানে সেটা ওয়াইফ এর নথি নয়, ওটা আপনার নথি। আপনার ওয়াইফ এর একটা ডকুমেন্ট লাগবেই, যেটার মারফত আপনি প্রমাণ করতে পারেন যে উনি ভারতীয়, অর্থাৎ যে 12টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা আইদার অর বাকি যে প্রসেসগুলোর কথা ECI বলেছে সেগুলোর মধ্যে যে কোনো একটা, নেহাত পক্ষে আধার কার্ড। পরের প্রশ্নে সোহাগ ঘোষ জানতে চেয়েছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা নো ম্যাপিং এর নোটিশ এখনও আসেনি, তাদের কি নতুন করে আসতে পারে? হিয়ারিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। যতগুলো কেসেস ছিল, বিশেষ করে বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং চলছে, 31 তারিখের মধ্যে তা শেষ হয়ে যাবে। যদিও 31 তারিখের মধ্যে এটা শেষ তা বলা যাচ্ছে না, কারণ 24 তারিখে যে তালিকা প্রকাশিত হয়েছে, এই 24 তারিখ থেকে আরও 10 দিন অ্যাড করে ধরতে হবে, কারণ 10 দিন আরও সময়সীমা থাকছে মানুষের কাছে বিভিন্ন আবেদনপত্র এবং অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, এবং 10 দিনের মধ্যে তার শুনানির ব্যবস্থাও করতে বলা হয়েছে। অতএব 24 থেকে আরও 10 দিন যোগ করুন, পরের মাসের 4 তারিখ অবধি এই প্রসেসটা চলার সম্ভাবনা রয়েছে, এবং ডেট আরও এক্সটেন্ড হতেও পারে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে যাদের এখনও নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ আসেনি, এই নোটিশ তাদের আর আসার সম্ভাবনা নেই বললেই চলে। এখন আদার কেসেস, আমি বলেছিলাম এই নিয়ে ভিডিও আছে আমার, আদার কেসেস নামে আরেকটা নোটিশ ইস্যু হতে পারে, আপনার এলাকার বিএলওর কাছে আপনি খোঁজ পেয়ে যাবেন, যদিও সেটা তেমন কোনো জটিল বিষয় নয়। আদার কেসে একমাত্র তাদের ক্ষেত্রেই নোটিশ আসতে পারে যাদের 2002 সালে হয় প্রজনী লিঙ্ক একদম কারেক্টভাবে হয়েছে বা নিজে রয়েছেন 2002 সালে। তো তাদের ছোট্টখাটো আরও কোনো সমস্যা বা ফিজিক্যাল
ভেরিফিকেশনের জন্য শুধু ডাকা হতে পারে। এগুলো আদার কেসেস। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং কেস নতুন করে আর আসার সম্ভাবনা আমি নেই বলবো না, কিন্তু একেবারেই ক্ষীণ। পরের প্রশ্নটি করেছে গোল্ডেন বাংলা 4638। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুনলে মনে হবে হালকা প্রশ্ন, কিন্তু না, হালকা নয়। জানতে চেয়েছে 2002 এবং 2025 নামের এই যে তফাৎ, এটা বাংলাতে দেখা হচ্ছে নাকি ইংরেজিতে, অর্থাৎ বাংলা অনুযায়ী এটাকে নামগুলোর ভুলগুলো ধরা হচ্ছে নাকি ইংরেজি অনুযায়ী। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো যে আসছে, নোটিশগুলো, এগুলো কিন্তু এই নামের বানানের বা নামের তফাতের কারণেই কিন্তু আসছে। তো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 2002 তালিকায় কোথাও ইংরেজি নেই, সেটাকে ট্রান্সলেট করা হচ্ছে এআই দিয়ে। তারপরে 2025 সালের তালিকায় আপনি যে ইংরেজিতে ডেটাটা ভরেছেন সেটার সঙ্গে আপনার ওই যে ট্রান্সলেটেড নামটা, সেটাকে ম্যাচ করা হচ্ছে। যদি ম্যাচ না হয় নোটিশ পাঠানো হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের 2002 যা নাম বাংলায় লেখা আছে সেটার ইংরেজি নাম একদম সঠিক রয়েছে ওই অনুযায়ী, কিন্তু উচ্চারণগত দিক দিয়ে বা যে কোনো কারণে এআই সেটার ভুল ট্রান্সলেশন করেছে ইংরেজিতে, এবং এখন 2002 এবং 2025 ইংরেজি নাম দুটো মিলছে না, অতএব নোটিশ পাচ্ছে। কিন্তু এই কেসগুলোতে এই কারণেই হিয়ারিংটা এত সহজ সরল করে দেওয়া হয়েছে, কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সিস্টেমেরও কিন্তু ভুল ত্রুটি রয়েছে। অতএব এ কারণেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলো নিয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার তেমন কিছু নেই, যদি না তা মেজর কেস হয়ে থাকে, এবং মেজর কেসগুলোও কিন্তু সমাধানযোগ্য। পরের প্রশ্নে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশের ক্রিকেটার নাকি জানি না, যাকে জানতে চেয়েছে বিএলও সাইন করছে কিন্তু স্ট্যাম্প দিচ্ছে না, কি করা যায়? বিএলও ইংলিশ ক্যাপিটালে বিএলও লিখে তারপরে যদি সই করে দেয় আর স্ট্যাম্পের দরকার নেই। এটা এসআইআর ফর্মের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, এখনও প্রযোজ্য আছে। বিএলও লিখবে, তারপরে সাইন করবে, স্ট্যাম্পের দরকার নেই। স্ট্যাম্প তো আপনিও একটা বানিয়ে নিতে পারেন, 100-150 টাকা খরচ। ওনার সিগনেচারটা খুব মূল্যবান। এরপরের প্রশ্নটা আপনাকে চমকে দেবে। এই সম্পর্কে আমি অনেক আগেই আপনাদের সতর্ক করেছিলাম, ওয়াকিবহাল থাকতে বলেছিলাম। এই মেসেজটা আপনাদের সকলের জন্য আমি পড়ে শোনাচ্ছি, আপনারা সকলে সতর্ক হন। কিভাবে সতর্ক হবেন আলোচনা করছি, তারপরেই আমি আপনাদের নামগুলো নিয়ে, যারা আমাকে ধন্যবাদ এবং ভালোবাসা পাঠিয়েছেন তাদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি, এবং আপনাদেরকে আগাম আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে 26শে জানুয়ারি ফ্রি আছি, বাড়িতেই আছি। আপনাদের সমস্যাগুলো শোনার আমার সময় রয়েছে, অতএব সমস্যাগুলো লিখে পাঠান, আমি পড়ব, এবং যদি উপযুক্ত মনে হয় আপনার নাম সহ, ভালোবাসা সহ অতি অবশ্যই আলোচনা করব। আমি সত্যিই আপনাদের এত ভালোবাসা পাবো আমি ভাবিনি। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমি নিজের কর্তব্য মনে করে এই কাজটাতে নেমেছিলাম, কারণ ছোট্ট করে বলে নিই, আজকে অনেক দূর থেকে এক বোন আমার কাছে জানতে চেয়েছিল, অনেকক্ষণ কথা হলো তার সাথে। সেও সমস্যায় রয়েছে এবং আমার সঙ্গে কথা বলে সেও আপ্লুত এবং অনেক অনেক ভালোবাসা জানালো। আমি এত দূর থেকে মানুষদের ভালোবাসা পাচ্ছি এই কাজের জন্য যে আমি সত্যি আপ্লুত। ছোট্ট করে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, আমিও এমন ফ্যামিলিতে বিলং করি যেখানে শুরুর দিকের আমার কেউই লেখাপড়া জানে না। আমি ফার্স্ট জেনারেশন এডুকেটেড পারসন, এটা শুরুতেই বলেছিলাম। তো এ কারণে আমাদের ডকুমেন্টসে কোথাও না কোথাও যে ভুল রয়েছে আমার এবং আমার মতো ফ্যামিলিদের, তাদের যেন কোনো বিপদ না হয় যদি তারা খাঁটি ভারতীয় হয়, এই কারণে এই মাঠে আমি নেমেছিলাম। এবার চলুন মেসেজটা পড়ি, তারপরে আপনাদের নামগুলো নিয়ে আসছি। মেসেজটা করেছে @OFF, someone submitted form 7 against me, now which type of document I need? কোনো একজন জৈনিক ব্যক্তি ইনার নামে ফর্ম 7 সাবমিট করেছে। এখন ইনি আমার কাছে জানতে চাইছেন যে আমার কি কি ডকুমেন্ট লাগবে। তো এই সমস্যার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। যদি বিএলও আপনাকে জানিয়ে দেয় যে আপনার এগেনস্টে, আপনার বিপক্ষে, আপনার নামে কেউ ফর্ম 7 সাবমিট করেছে, তাহলে কে সাবমিট করেছে সেই নামটাও কিন্তু বিএলও অ্যাপে শো করবে। বিএলওর কাছ থেকে আপনি শুধু সেই নামটা সংগ্রহ করে নেবেন। নামটা জানলে আপনার অনেক কাজে দেবে। কি কাজে দেবে সেই প্রসেসটা আমি এখানে আলোচনা করতে পারি না, কারণ কেউ যদি আপনার নামে মিথ্যা ফর্ম 7 সাবমিট করে থাকে, তার সঙ্গে আপনি কেমন আচরণ করবেন সেটা আপনার ব্যাপার। আমি এ ব্যাপারে নাক গলাতে চাই না, নাক গলাতে পারিও না। শুধু একটা কথা আপনাকে বলে দিচ্ছি বা নিশ্চয়তা দিচ্ছি যে বিএলও কিন্তু যথেষ্ট সচেতন। বিএলওরা, আপনি যদি জীবিত থাকেন, এটা সাধারণত মৃত ভোটার বা বাতিল ভোটারদের ক্ষেত্রে এই ফর্ম 7টা সাবমিট করা হয়ে থাকে।
তো জীবিত থাকা অবস্থায় কিংবা আপনি এখানেই আছেন, আপনার ভোট কোথাও ট্রান্সফার হয়ে চলে যায়নি, সেক্ষেত্রে বিএলও খোঁজ না নিয়ে কিন্তু আপনার ভোটটা ডিলিশনের ব্যবস্থা করবে না, বা যে আপনার ফর্মটা সাবমিট করেছে সেই ফর্মটাকে ফরওয়ার্ড করতে হয় উপরে, ফরওয়ার্ড কিন্তু করবে না। যদি করে থাকে তা খোঁজ না নিয়ে, তাহলে কিন্তু যিনি বিএলও পরবর্তীতে উনাকেই জবাবদিহি করতে হবে। কারণ আপনার নামে কেউ যদি ফর্ম 7 মিথ্যাভাবে সাবমিট করে থাকে, আপনার নাম যদি মুছে যায়, অস্তিত্ব যদি মুছে যায় ইলেকটোরাল রোল থেকে, আপনি তাকে ছেড়ে কথা বলবেন কি? বলবেন না, আপনি তো জবাব চাইবেন। তো এই জন্যই যে বিএলও আছেন যিনি, উনি সচেতন খুব, এবং আপনার অ্যাকচুয়ালি কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, নামটা জেনে নেবেন এবং উনাকে জানিয়ে দেবেন যে আপনি বহাল তবিয়তে সুস্থ স্বাভাবিক শরীরে এখানেই আছেন, এখানকার ভোটার আছেন। জাস্ট ইনাফ। বাকিটা আপনারা নিজেরা বোঝেন। এবার চলে আসি আপনাদের ভালোবাসা এবং ধন্যবাদ মেসেজগুলোতে, যারা যারা পাঠিয়েছেন। প্রথম এক দাদা খুব অভিমান করে বলেছে যে ওনার নাম আমি নেইনি, আজকে নেব দাদা আপনার নাম, আপনাদের ভালোবাসা পাবো আমি ভাবিনি, বলছি তো আমি আপ্লুত। নামগুলো শুনবেন যারা আমাকে ভালোবাসা পাঠিয়েছেন, ধন্যবাদ পাঠিয়েছেন। এসকার ফেস মিস্টার 1460, এমডি মাহমুদুল আলম 9682, ফজলুর ইসলাম X6I, শম্ভু কুমার সরকার H8H। এই দাদা প্রত্যেকটা ভিডিওই আমার দেখে থাকে এবং আমি দেখি উনাকে যে উনি আমার কোনো না কোনো বার্তা রাখে আমার জন্য। পরবর্তীতে আরিয়ান খান RN4HJ, সঞ্জীব কুমার গুপ্তা 3234, খুব ভালো মেসেজ করেছিল এই দাদা আমাকে, সঞ্জীব কুমার গুপ্তা। মিঠুন SK2674, SK সন্টু 6938, দ্য ইন্ডিয়ান বয় ভালোবাসা এবং ধন্যবাদ পাঠিয়েছে। আরও রয়েছে মনসুরা বেগম S4O, শামীম 5694, SP অফিসিয়াল 2121, SK শরীফুল, রতন ব্যানার্জি 5916, রশ্মি মন্ডি GL4DR, তৌফিক QF এবং সবশেষে আকাশ GGEZ। আরও অনেকের নাম আছে যারা আমাকে ধন্যবাদ এবং ভালোবাসা মিশ্রিত মেসেজগুলো পাঠিয়েছে। সময় করে সেগুলো নিয়েও আপনাদের সামনে আসব, কারণ ইনফরমেশনটা জরুরি, ভালোবাসা আমরা পরেও বিনিময় করতে পারবো। তাই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। যে কাজ আপনারা করছেন, আমি যেমন কাজ করছি, আপনারাও বার্তাগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে হেল্প করছেন। আপনাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।